বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য আন্দোলন সংগ্রামে নিয়োজিত থাকিব। অন্যরকম একটা শপথ নেওয়ার ঘটনা করেছে আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা। তারা শপথ নিয়েছে, সেই শপথের মাধ্যমে তারা নতুন একটা বার্তা দিতে চেয়েছে। হঠাৎ করে এই শপথ যে প্রক্রিয়া, এটা হয়তো আওয়ামী লীগের নেতাকর্মীদের, অন্যান্য সারা দেশের নেতাকর্মীদের উদ্বুদ্ধ করতেও পারে। এই ব্যাপারটা উদ্বুদ্ধ করবে নাকি শপথ যারা নিলেন তারা পুলিশি ঝামেলার মধ্যে পড়ে যাবেন? হাসিনা একটা মারাত্মক জিনিস এবং তার বিষয়ে সবাই যারা জানেন তারা সবাই জানেন যে সে ইচ্ছা করলে কি করতে পারে। পাশের দেশে যদি আওয়ামী লীগের অফিস বানায় আর তারাই এখন মাঝে মধ্যে মিছিল করে, মাঝে মধ্যে বিভিন্ন সমস্যা তৈরি করে, তাহলে কিন্তু এক সময় আমরা সবাই বিপদে পড়ব। তারেক রহমানের দেশে ফেরা সম্ভব হয়েছে ভারতের জন্য, স্রেফ ভারতের জন্য, আমেরিকার ছিল না। কেননা নির্বাচনে ইউনূস সরকারের বিদায়ের পর জামাতের সরকার আসুক বাংলাদেশে, এটাই চেয়েছিল আমেরিকা। আমেরিকার সেই প্ল্যান ভণ্ডুল করে দেয় ভারত। সরকার পরিবর্তনের জল্পনা আবার শুরু হয়েছে। শেষ পর্যন্ত ক্ষমতা। সুপ্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আবারও হাজির হয়ে গেলাম কিছু ভাইরাল কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে, যার কিছুটা অংশবিশেষ আপনারা ইতিমধ্যেও দেখে ফেলছেন। ভিডিওর কিছুটা অংশবিশেষ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কোন বিষয়ের ইঙ্গিত করতে চলেছে এবং কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলুন ভিডিওটি একটা লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখে আসা যাক। শুধু একটু স্পেস দেন, দাঁড়া করাইতে দেন যে আওয়ামী লীগ একটা মিটিং করবো। এই বাংলাদেশের ঢাকা শহরে এমন কোনো মাঠ নাই যে আওয়ামী লীগের মানুষ জায়গা দিব মিয়া। পুরো ঢাকা সবার দাবায় দেওয়ার মতো ব্যবস্থা আওয়ামী লীগের আছে। দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ভারত সরকারের আনুষ্ঠানিক ব্যবস্থাপনায় তিনি খুব শীঘ্রই বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। দেশত্যাগের পর এ প্রথম তার সরাসরি প্রত্যাবর্তনের খবর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আমরা রাজনীতিতে আগের চেয়েও জীবন শক্তিশালী হয়ে ফিরে আসব ইনশাআল্লাহ। তোমরা রাজপথে থাকার প্রস্তুতি নাও, আমি খুব শীঘ্রই তোমাদের মাঝে ফিরে আসছি। জানা গেছে, ভারত সরকার এবং সংশ্লিষ্ট মহলের সাথে আলোচনা সাপেক্ষে তার নিরাপদ প্রত্যাবর্তনের পথ সুগম করা হয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকা বা নিষ্ক্রিয় হয়ে পড়া আওয়ামী লীগের তৃণমূল নেতৃকর্মীদের এই বার্তা নতুন করে উজ্জীবিত করছে। শেখ হাসিনা তার বার্তায় স্পষ্ট করেছেন যে সামনের দিনগুলোতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং রাজপথের লড়াইয়ে আওয়ামী লীগ আবার সক্রিয় ভূমিকা পালন করবে। সাবেক প্রধানমন্ত্রীর এই ঘোষণায় দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ শুরু হয়েছে। আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতারা এই বার্তাকে নতুন সূর্যের উদয় বলে অভিহিত করেছেন। শেখ হাসিনা তার বার্তায় আরও উল্লেখ করেন যে প্রতিকূল পরিস্থিতিতে যারা দলের পাশে ছিলেন তাদের ত্যাগ বৃথা যাবে না। তিনি নেতৃকর্মীদের ধৈর্য ধরে সঠিক সময়ের অপেক্ষা করার এবং সুশৃঙ্খলভাবে রাজপথে থাকার আহ্বান জানান। শেখ হাসিনার ফিরে আসাটা অতটা সহজ না, তাকে ফিরে আসতে হলে আইনি প্রক্রিয়ায় তাকে দেশে ফিরে নিয়ে আসা হবে। শেখ হাসিনার দেশে ফিরে আসার বিষয়টা আওয়ামী লীগ পেজগুলো থেকে বিবিয়ানদের ছড়ানো হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন নিয়ে যখন দেশ জুড়ে তোলপাড়, ঠিক তখনই বিষয়টি নিয়ে মুখ খুলেছে বর্তমান সরকার এবং রাজনৈতিক মহলের প্রভাবশালী নেতৃবৃন্দ। সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, শেখ হাসিনার ফেরা কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি ভারত ও বাংলাদেশ দুই দেশের সরকারের মধ্যকার আনুষ্ঠানিক মতবিনিময় এবং জটিল আইনি প্রক্রিয়ার উপর নির্ভরশীল। বর্তমান সরকারি সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হলে দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এগোতে হবে। হুট করে চাইলেই কেউ বিমানে চড়ে চলে আসতে পারবেন না। সরকার মনে করে বিচারের মুখোমুখি করতে তাকে আইনি প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হবে। দুই দেশের সরকারের মধ্যে উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনার প্রয়োজন। ইন্টারপোল বা আন্তর্জাতিক সংস্থাকে যুক্ত করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার ফেরার বিষয়টি এখন আর কেবল রাজনৈতিক নয়, বরং এটি একটি আন্তর্জাতিক আইনি লড়াইয়ে রূপ নিয়েছে। সরকার এবং বিরোধী দল উভয় পক্ষ থেকে তৃণমূল নেতৃকর্মীদের কোনো ধরনের গুজব বা উত্তেজনায় পা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তারেক রহমান স্পষ্ট করেছেন যে আন্দোলনের মাধ্যমে অর্জিত এই নতুন বাংলাদেশে কোনো অপশক্তির অবৈধ প্রবেশ সহ্য করা হবে না।
বেলা নামের একটি সংগঠন আছে, পরিবেশ আইনজীবীদের সংগঠন, এনজিও। সেই বেলাতে একটা সময় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে কর্মজীবন শুরু করেছিলেন প্রফেসর ইউনূসের মেটিকুলাস সরকারের মেটিকুলাস উপদেষ্টা রিজওয়ানা হাসান। এরপরে বেলার যিনি প্রধান ব্যক্তি, তার অনুপস্থিতিতে একসময় বেলার প্রধান হয়ে গেলেন। সেটাও একটা মেটিকুলাস ডিজাইন, এটা নিয়ে গণমাধ্যমে খবরও হয়েছিল এবং তিনি কিভাবে মানে সেগুলোর একটা দখল প্রক্রিয়ায় গিয়েছিলেন এরকম খবর গণমাধ্যমে দেওয়ার চেষ্টা করেছিল। আমরা সেই খবরে কান দিতে চাই না, কারণ অনেকেই তো অনেক কথা বলবে, তাদের শত্রু তৈরি হয়েছে, শত্রুরা অনেক কথা বলার চেষ্টা করবে। আমরা সেই কান কথায় মানে কান নিয়ে গেল চিলে, এটাই অন্তত ভাবতে চাই যে চিলের কান নেওয়ার খবরে আমরা দৌড়াতে চাই না। কিন্তু যখন তথ্য প্রমাণ সামনে চলে আসে তখন আসলে অনেক কিছু না মেনেও পারি না। প্রফেসর ইউনূসের যে চিকেন ক্যাবিনেট, সেই চিকেন ক্যাবিনেটের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি এবং বাংলাদেশের বিভিন্ন কিছু আমেরিকার হাতে তুলে দেওয়ার যে চক্রান্ত, সেই চক্রান্তের অন্যতম সারথি এবং মানে শেখ হাসিনার রেজিম চেঞ্জের পেছনে যারা কাজ করেছেন তাদের অন্যতম একজন রিজওয়ানা হাসান ব্যাপারে চাঞ্চল্যকর ভয়াবহ তথ্য বের করে এনেছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠ ধারাবাহিকভাবে একের পর এক বিভিন্ন রকমের বড় বড় মানে রাঘব বোয়ালদের বড় বড় দুর্নীতির খবর সামনে আনছে। এবার রিজওয়ানা হাসানের ভয়াবহ সব খবর সামনে এনেছে কালের কণ্ঠ। রীতিমতো প্রায় 1 পৃষ্ঠা ব্যাপী এই অনুসন্ধান প্রতিবেদনের লিড নিউজ করেছে। চলুন একটু ভেতরে ঢোকার চেষ্টা করি যে রিজওয়ানা হাসান সুন্দর, অতি মিষ্টি কথন তার এবং খুবই সাবলীল কথা বলতে পারেন। ব্যক্তিগতভাবে আমিও এই সরকারে তার মেটিকুলাস কাজ কারবারের আগে পর্যন্ত তার ভক্ত ছিলাম এবং তার অসাধারণ কথাবার্তা, বাচনভঙ্গি এগুলো শুনতে ভালো লাগতো, মন প্রাণ জুড়িয়ে যেত। কিন্তু যখন দেখলাম যে প্রফেসর ইউনূসের সরকারে এসে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে জড়িয়ে পড়ছেন বলে শোনা যাচ্ছে, তখন একটু ভক্তি কমতে শুরু করে স্বাভাবিকভাবে। কালের কণ্ঠ কি বলতে চাইছে, কিভাবে একটা পুরো হাসপাতাল তিনি দখল করেছেন এবং দখল প্রক্রিয়ায় গেছেন, কিভাবে মানে কি বলবো দুর্নীতিবাজদের মানে বিভিন্ন জায়গায় সক্রিয় করেছেন, সেই ভয়াবহ চিত্রগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে জাতিকে। এবং বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদেরকে সেন্ট মার্টিন যাওয়ার জন্য এক ধরনের ভিসা করতে হয়েছে, সেই ব্যাপারগুলো আমরা দেখেছি। এবার কালের কণ্ঠ যেটা বলছে সেটা আপনার কাছে একেবারে অবিশ্বাস্য মনে হবে। এই সরকার নানাভাবে জাফরুল্লাহ চৌধুরী, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে সম্মান জানানোর চেষ্টা করেছে, কথাই অন্তত বোঝা গেছে। এর পরবর্তীতে আমরা দেখলাম যে জাফরুল্লাহ চৌধুরীকে তার ঐতিহাসিক ভূমিকার জন্য বিএনপি সরকার স্বাধীনতা পদকও দিল। এটা একটা ভালো উদ্যোগ, তিনি সেটা পাওয়ার যোগ্য। সেই জাফরুল্লাহ চৌধুরীর প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্র রিজওয়ানা হাসান দখল করেছেন, এরকম ভয়ঙ্কর তথ্য বলছে কালের কণ্ঠ। তাদের শিরোনামটা দেখে নিন, সেখানে বলছে রিজওয়ানার থাবা গণস্বাস্থ্য কেন্দ্রে। রিজওয়ানার থাবা গণস্বাস্থ্য কেন্দ্রে এই শিরোনাম যখন তারা করছে তখন বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তারা এখানে হাজির করেছে। পয়েন্টগুলো একটু জেনে নিন। পয়েন্টগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে, ক্ষমতার দাপটে প্রতিষ্ঠাতা ট্রাস্টিকে মব করে সরিয়ে দেন সৈয়দা রিজওয়ানা হাসান। ক্ষমতার দাপট দেখিয়ে প্রতিষ্ঠাতা ট্রাস্টিকে মব করে সরিয়ে দেন, তার মানে মবের জননী, মানে অন্যতম জননী তো ছিলেন তিনি, সেই কাজটা তিনি করেছেন বলে কালের কণ্ঠ দাবি করছে। এরপরে মুক্তিযুদ্ধের আদর্শে গড়া গণস্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্যসেবার বদলে এখন দুর্নীতির আখড়া, নিয়ম ভেঙে নিজেরাই নিজেদের ট্রাস্টি হিসেবে অনুমোদন দেন। গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস একটি গ্রুপের হাতে তুলে দেওয়ার পাঁয়তারা চলছে। দুর্নীতির দায়ে বরখাস্ত কর্মীরাও কথিত ট্রাস্টি বোর্ডের সদস্য হয়েছেন এবং সবগুলোই হয়েছে রিজওয়ানা হাসানের হাত দিয়ে। কি ভয়ঙ্কর ব্যাপার। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এখন বেঁচে নেই, তার অবর্তমানে তার প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান নিয়ে কি মেটিকুলাস খেলাই না অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তিনি খেলেছেন। ভেতরে যাই একটু, ভেতরে বলা হচ্ছে যে 71-এর রক্তাক্ত সময় সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরায় গড়ে ওঠে এক অনন্য চিকিৎসা কেন্দ্র, বাংলাদেশ ফিল্ড হাসপাতাল। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আর শরণার্থীদের চিকিৎসার সেই মানবিক উদ্যোগ থেকেই জন্ম নেয় স্বাধীন বাংলাদেশের অন্যতম বড় স্বাস্থ্যভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সহোদর হিসেবে নামটি ছড়িয়ে আছে বিশ্বভুবনে। সাভারের মির্জানগরে সদর দপ্তর, দেশের নানা প্রান্তে রয়েছে 43টা উপকেন্দ্র, গণবিশ্ববিদ্যালয়, ফার্মাসিউটিক্যালস, নারী উন্নয়ন, শিক্ষা, প্রশিক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, সামাজিক উন্নয়ন সহ অসংখ্য কাজে নিবেদিত এই প্রতিষ্ঠান কাজের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কারও লাভ করেছে। এবারই গণস্বাস্থ্যকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে। অবিশ্বাস্য হলেও সত্যি, মহান এই প্রতিষ্ঠানও বাদ